ম্যাডাম গ্যাস নিয়ে আসছি ম্যাডাম। গ্যাসের বোতল নিয়ে আসছো? আমাদের লিফটটা তো নষ্ট, তুমি কি এই 7 তলা সিঁড়ি বেয়ে বেয়ে গ্যাসের বোতল নিয়ে আসছো? হ ম্যাডাম, কি আর করবো, আপনাকে সাততলার লিফটটা নষ্ট, এই জন্য সাততলা বায়া বায়া গ্যাস সিলিন্ডার নিয়ে আসছি ম্যাডাম। অনেক কষ্ট হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, তোমার দেখে বুঝে যাইতেছে তোমার আসলে অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, তোমার এই গ্যাসের বোতলের দাম কত? ম্যাডাম গ্যাসের বোতলের দাম তো 1850 টাকা ম্যাডাম। 1850 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এই গ্যাসের বোতল নিয়ে গিয়ে আমার কিচেনে লাগাই দাও। আমি তো এই বোতল লাগাইতে পারি না, তুমি একটু লাগাই দাও যাও। তারপর সোফা রুমে আসো, আমি তোমার টাকা দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা সাবধানে যাও, সাবধানে। ওইখানে ফিট করে দাও। এই জায়গায় ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। আচ্ছা তুমি আসো। হ্যাঁ, ম্যাডাম আপনার গ্যাস সিলিন্ডার তো লাগাই দিয়ে আসছি, এবার আমার টাকাটা দেন, আমি যাই গিয়া। হ্যাঁ টাকা দিব, তুমি বসো। আরে আরে কি করতেছো? নিচে কেন বসতেছো? উপরে উঠে বসো, সবাই বসো। কি বলেন ম্যাডাম, আমার শরীরে তো অনেক ময়লা, এই ময়লা শরীর নিয়ে আপনার সুবাই বসলে আপনার সুবা নষ্ট হয়ে যাবে। কোনো সমস্যা নেই, একটা মানুষের চাইতে সোফার দাম বেশি না। তুমি বসো সোফায়। তুমি তো ছোট মানুষ, তোমার দেখেই বোঝা যাইতেছে তোমার এই 7 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য গিয়ে 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসতেছি আর টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দাঁড়ান। আপনি কি বললেন এই সাততলা সিঁড়ি ভাই আমার কষ্ট হয়ে গেছে? না ম্যাডাম, এটা আপনি ভুল বললেন। আসলে ম্যাডাম আমরা হইলাম গরিব মানুষ, বুঝছেন, আমাকে এরকম সাততলা সিঁড়ি বার অভ্যাস বহুত আছে। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু এত করে বলতেছেন আমার 1 গ্লাস শরবত খাওয়াবেন, আর আমার গলাটা অনেক শুকায় গেছে, শরবত খাইলে ভালো লাগবে, কিন্তু ম্যাডাম একটু টেয়াটা তাড়াতাড়ি দিন, বুঝছেন। আমার মা জন তো আবার অনেক গাউরা, বুঝছেন, অনেক চিল্লাচিল্লি করে আমার লগে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বেশি সময় লাগবে না, আমি যাবো আর আসবো। আচ্ছা ম্যাডাম, আমার কিন্তু আরও বাসায় গ্যাস ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডামটা মনে হইতেছে অনেক ভালো, অন্য অন্য বাসার সামনে গেলে বাসার সামন থেকেই তাড়ায় দেয়, আর ম্যাডাম বাসার ভিতরে ঢুকাইলো, সুপায় বসাইলো, আবার শরবতও খাওয়াইব। ম্যাডাম মনে হয়েছে অনেক বড় লোক। ওরে আল্লাহ রে আল্লাহ, বাসার ভিতরেও সিঁড়ি! বাবারে বাবা, জীবনের প্রথম দেখলাম বড় লোকের বিরাট কারবার। বাসাটাও তো মনে আছে অনেক দামি বাসা, বড় লোকের বাসা না। বাবারে বাবা, ফোনটা মনে হচ্ছে অনেক দামি। এই তো, হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? এ তো দেখছি আমার ভাই। আমি স্বপ্ন দেখছি না তো? না না, সত্যিই তো এটা আমার ভাই, কিন্তু ম্যাডামের পাশে আমার ভাইয়ের ছবি কেন? আমার মনে হয় এই ম্যাডামরা আমার ভাই বিয়া করছে। আমরা তো সবাই জানি যে আমার ভাই মারা গেছে, কিন্তু আমার ভাই এখনো জীবিত আছে, আর আমার ভাই এত বড় বিলাসবহুল বাড়িতে থাকে। আমার মনে হয় এই ম্যাডামরা আমার ভাই বিয়া করছে, কিন্তু আমার ভাই তো গ্রামে আরেকটা বিয়া করছে। আমার ভাই যদি এত বড় বিলাসবহুল বাড়িতে থাকে, তাহলে আঙ্গ কোনো খোঁজ খবর নেয় না গেল্লিগা। আমার মা একটা অসুস্থ, মায়েরও কোনো খোঁজ খবর নেয় না, বাবির কোনো খোঁজ খবর নেয় না, ভাই বাতি দিয়া আছে হ্যাগরও কোনো খোঁজ খবর নেয় না। আমরা গ্রামে তো কষ্ট করি, কিন্তু আমার ভাই আঙ্গ কোনো খোঁজ খবর নেয় না। আর এদিকে আমার পড়াশোনা আমি বন্ধ করে ধরছি সংসার চালানোর জন্য, আর সংসারের হালটাও আমি ধরছি, কিন্তু আমার ভাই এত ভালো থাকার পরও, এত সুখে থাকার পরও আঙ্গ কোনো খোঁজ খবর নেয় না। কে লেগে আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হয় এই ম্যাডামরা আমার ভাই বিয়া করছে। কি ব্যাপার, এই ছেলেটা আমার ফোনের স্ক্রিনে এভাবে কি দেখে, আর ও এভাবে কান্না কেন করতেছে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, বিষয়টা কি আমার জানতেই হবে। বাবা, ম্যাডাম আসতেছে। এই নাও ভাই, তোমার জন্য শরবত নিয়ে আসছি। না না ম্যাডাম,
আমি শরবত খামু না ম্যাডাম, আমার টিয়াটা দেন, আমি তাড়াতাড়ি যাই, নাহলে আমার মা জন আবার আমার লোক চিল্লাচিল্লি করবো ম্যাডাম। হ্যাঁ, টাকা তো দিবই, কিন্তু তুমি কান্না করতেছো কেন? তোমার চোখে পানি কেন? না না ম্যাডাম, কই কান্না করতেছি, আমি কান্না করতেছি না ম্যাডাম। ম্যাডাম দেন, এত কথা বাড়ায় লাভ নাই, আমার মা জন অনেক গাওরা, অনেক চিল্লাচিল্লি করবো আমি না গেলে, আমার টিয়াটা তাড়াতাড়ি দিয়ে দেন ম্যাডাম। ও হ্যাঁ হ্যাঁ, তোমার টাকাটার ব্যবস্থা করতেছি। এই কাবির, কই তুমি? টাকাটা নিয়ে আসো না তাড়াতাড়ি। কি হইলো, কথা কানে যায় না? আসো তাড়াতাড়ি। কিন্তু ভাই, তুমি কিন্তু আমারে বললা না, তুমি কাঁদতেছো কিসের জন্য? কি হয়েছে আমাকে বলো। না না ম্যাডাম, আমি কই কাঁদতেছি, আর আমার কিছু নাই ম্যাডাম। ম্যাডাম আপনি আমার টিয়াটা দেন, আমি তাড়াতাড়ি যাই, আমার মা জন চিল্লাচিল্লি করবো ম্যাডাম। দেখো, তুমি আমাকে মিথ্যা বইলো না। হ্যালো, হ্যাঁ আপনি ফাইলটা রেডি করুন, আমি আমি কিছুক্ষণের ভিতরে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। বলো তাড়াতাড়ি, আমার অফিসে যেতে হবে। কি হয়েছে বলো? ওই গ্যাসের বিল দিয়ে দাও। হ্যাঁ কত? 1850 টাকা। 1850 না? দাঁড়াও। কি ব্যাপার, তোমার হাত এইভাবে কাঁপছে কেন? আরে না, কি বলছো? আমার হাত কাঁপবে কেন? এই ধরো, তোমার টাকা ধরো। স্যার আমার বিল তো 1850 টাকা, এখন তো 2000 টাকা, আমার কাছে তো 150 টাকা বাকি নেই স্যার। 150 টাকা তোমার টিপস ধরো, এটা নিয়ে যাও 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 যাও। স্যার আমরা কারো কাছ থেকে টিপস নেই না, আমার বিল যেটা আসছে আপনি এটাই দেন, আমার টিপস লাগবে না স্যার। এই ছোট লোক ফকিনের বাচ্চা, এই তোকে যে আমি 150 টাকা টিপস দিচ্ছি, এটা তো 7 কপালের ভাগ্য। কয়জন দেয়? হ্যাঁ, প্রত্যেকের বাসায় গ্যাস ডেলিভারি দিয়ে কয়জন তোর এরকম টিপস দেয়? হ্যাঁ, ভাব বেড়ে গেছে তাই না? ফকির কোথাকার ছোট লোক। এই আর তোমাকে বলি, তুমি বাসায় কাকে ঢুকাইছো? এটা ছোট লোক ফকির বাসায় কেন ঢুকাইছো? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে। আমি বুঝলাম না, তুমি ওর সাথে এরকম বিহেভিয়ার কেন করছো? হ্যাঁ, কি সমস্যা? ও তো এমন কিছু করে নাই যার কারণে তুমি ওর সাথে এরকম বিহেভিয়ার করতেছো। কি হয়েছে আমাকে বলো তো। এমন কিছু করে না মানে? আর তোমার সামনে আমার সঙ্গে বেয়াদবি করতেছে, আমি ওকে 150 টাকা টিপস দিচ্ছি, ও আমার সঙ্গে বেয়াদবি করতেছে, বলছে কি আমি টিপস নেই না। ছোট লোক ফকির ভাব বেড়ে গেছে তাই না? এই ফকির নেই, যা আমার সাথে কি বেরো বেরো বলছি। এই দাঁড়াও তো, কি তখন থেকে বাসা থেকে যা বলতেছো? ও কি মানুষ না? হ্যাঁ, ওকে কি মানুষ মনে হয় না? আর তুমি তো কারোর সাথে এরকম বিহেভিয়ার করো না, কিন্তু এই মানুষটাকে দেখার পরে তুমি এরকম করতেছো কেন? এত সিনক্রেট করতেছো কেন? সিনকেট করো তো কি করবো? হ্যাঁ শোনো, তুমি এসব ছোট লোক ফকির নিতে না চিনো না, কিন্তু আমি খুব ভালো করে চিনি। এরা প্রত্যেকটা বাসায় এরকম গ্যাস দিতে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে প্রথম বাসায় ঢুকবে, বাসায় ঢোকার পরে কি করে জানো? বাসার সমস্ত কিছু দেখবে ঠিকঠাক আছে কিনা, পরে সুযোগ পেলে সব চুরি করে নিয়ে চলে যাবে। সে ফকির নিতে না আমার খুব ভালো করে চিনে আছে। আরে তোমাকে আমি কতবার বলছি যে তুমি বাসায় চলো চোর বাটপা ঢুকাবে না, আর তুমি আমাকে ওকে এই সুবাই কেন পাঠাইছো? হ্যাঁ, তুমি জানো এই সুপার দাম কত? ও জানে এই সুপার দাম ও জানে? ওর নোংরা কাপড় চোপড়ে এই সুপারটা নষ্ট হয়ে গেছে, গেছে না বলো? কতবার বলছে এই সমস্ত ছোট লোক ফকির বাসায় ঢুকাবা না, তুমি সেই কাজ আবার করছো। এবার আমি গ্যাস নিচে গিয়ে গ্যাস লাগে বলবো, গ্যাসের দোকানে গিয়ে বলবো যে আমার বাসায় যখন গ্যাস পুরাবে না আমি নিজে এসে গ্যাস নিয়ে যাবো, কিন্তু কোন ছোট লোক চোর ফকির নেই আমার বাসায় যেন না যায়। আচ্ছা, তুমি ওকে দেখে কেমনে এতটা শিওর হচ্ছ যে ও চুরি করে তারপর বাসা থেকে চলে যাবে? আর একটা মানুষকে সোফার মধ্যে বসাইছি তার জন্য তুমি সেই তখন থেকে কথা শোনায় যাচ্ছ। আচ্ছা, একটা কথা বলো তো, একটা মানুষের চাইতে তোমার কাছে কি সোফার মূল্য বেশি? গরিবরা কি মানুষ না? থাক ম্যাডাম, শুধু শুধু আমার জন্য আপনাদের ঝামেলা করার কোনো দরকার নেই। আসলে স্যার আমি আপনার বাসায় ঢুকতাম না, ম্যাডাম বলছে আর কি গ্যাসটা লাগাই দিতে, এই জন্য আর কি আপনার বাসায় ঢুকছি, না হলে আমি আপনার বাসায় কোনো দিনই ঢুকতাম না। আর স্যার আপনি কি বললেন আমরা চুরবাট পার? না স্যার, আমরা চুরবাট পার না, আমরা গরিব হইতে পারি, কিন্তু স্যার আমরা কারো বাসায় গিয়ে চুরিবাট পারি করি না। আমরা নিজে পরিশ্রম কইরা কষ্ট কইরা ইনকাম কইরা খাই, কিন্তু আমরা চুরি কইরা খাই না স্যার। আর আপনি সব মানুষরে এক কাতারে দাঁড়া করাবেন না। আর ম্যাডাম এই 2000 টাকার থেকে তো 150 টাকা আপনি পাইবেন, এই 150 টাকা আপনাদের বাড়ির দারোয়ানের কাছে আমি দিয়ে যাবো না। আর ম্যাডাম আমি যদি আগে জানতাম তাহলে এই বাসায় আমি কখনোই ঢুকতাম না। তাহলে ম্যাডাম আমি আসি। দাঁড়াও, আয় ছেলে, এদিকে আসো। তুমি সত্যি করে বলো তো, ওরে তুমি চেনো কি না? আর ও তোমার কি হয়? আরে তুমি কি কাকে কি বলছো বলো তো? ও আমাকে কিভাবে চিনবো, আমি ওকে কিভাবে চিনবো? ওকে যাচ্ছে, ওকে যেতে দাও, তুমি যাও যাও। জাস্ট শাট আপ, একটা কথাও তুমি বলবা না। চুপ। না আমি বুঝতে পারলাম তুমি। স্টপ ইওর মাউথ, মুখটা বন্ধ রাখো। তুমি বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই ওর সাথে তোমার কি সম্পর্ক?
আরে ম্যাডাম, আপনি সব কি বলছেন? স্যার কই আর আমি কই? আমার সাথে স্যারের কিসের সম্পর্ক থাকবে? স্যার তো অনেক কোটিপতি, আর আমি সামান্য একজন গ্যাস সিলিন্ডারওয়ালা। স্যারকে আমি চিনি না ম্যাডাম। ম্যাডাম, আমি যাইগা ম্যাডাম। দাঁড়াও, আরে বাবা, ও যাচ্ছে, ওকে যেতে দাও না। আমি তোমাকে চুপ করতে বলছি না? শোনো, আমাকে না বোকা ভাইবো না। আমি কিন্তু বোকা না। তোমার চোখ বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো, তোমার মুখ বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো, সত্যিটা কি আমি জানতে চাই। এই মানুষটা তোমার কি হয়? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তাছাড়া তোমার জন্য আমি যখন শরবত আনতে গেছি, আমি ওই দিকটায় না লুকায় লুকায় সব কিছু দেখছি। তুমি আমার ফোনে কি যেন দেখে দেখে কান্না করতেছিলা। আমি যখন এসে তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি তখন কথাটা আমার কাছ থেকে এড়িয়ে গেলা। তখন আমি কিছু মনে করিনি, কিন্তু এখন যখন তুমি আমার হাজবেন্ডকে দেখে ওর সাথে কেমন যেন একটা ব্যবহার করতেছো, দেখার পরে তুমি কেমন যেন একটা চমকা গেল, আর আমার হাজবেন্ড এসে তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতেছে, তার মানে আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। এখন আমি তোমাদেরকে ভালোই ভালোই বলছি, আমাকে সত্যিটা বলে দাও। আমি সত্যিটা জানতে চাই, বলো আমাকে কি হয়েছে। বাবারে, আমি তোমাকে বলছি। ও কি বলবে তোমাকে, বলো। আমি তোমাকে বলছি না, ওকে তুমি শোনাও। তোমাকে জাস্ট দেখাইছ না যে ও আমার ফোনে, তোমার ফোনে দেখে দেখে কান্না করতেছে, কি জন্য জানো? ও তোমাকে এখন স্টোরি বলবে, আর স্টোরি বলে তুমি শুনলে গলে যাবে কেন? যে আমার সাথে ওর কোনো সম্পর্ক আছে, কানেকশন আছে, এগুলো বলে তুমি গলে যাবে। গলে যাওয়ার পরে কি হবে জানো? ও তোমার সাথে আমার সাথে সম্পর্ক করে আস্তে আস্তে কি করবে, একদিন আমাদের বাসার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে। এসব প্রকৃতির বিশ্বাস করো না বাবা। ওকে যেতে দাও, ও যেতে যাচ্ছ, যেতে দাও, যাও। এই, আমি কি তোমার কাছ থেকে শুনতে চাইছি? হ্যাঁ, তোমার কাছ থেকে কি আমি কিছু শুনতে চাইতেছি? আর তুমি যে বারবার বলতেছো ও চুরি করে পালাই যাবে, ও চুরি করে কেন পালাবে? হ্যাঁ, কেন চুরি করে পালাবে? ও চুরি করে পালাবে না, রহস্য একটা আছেই। তুমি তো আমাকে সত্যিটা বলবা না? তুমি আমাকে বলো, প্লিজ আমাকে বলো। আমি তোমাকে এতবার করে রিকোয়েস্ট করতেছি, কেন বলতেছো না? ওর ভয়ে ও কিছু বলতে পারবে না যতক্ষণ আমি এইখানে দাঁড়ায় আছি। আমি সত্যিটা জানতে চাই, আমাকে বলো প্লিজ, আমাকে বলো। কি হলো? আর চুপ করে থেকো না, প্লিজ বলো। তুমি কিন্তু ধরা পড়ে গেছো, আমি কিন্তু বুঝতে পারছি ওর সাথে তোমার সাথে কোনো না কোনো কানেকশন আছে। আমাকে বলো প্লিজ। ম্যাডাম, আপনি যেহেতু এত করেই বলছেন, শুনতে চান ম্যাডাম? শুনুন তাহলে। এই যে এই লোকটা দাঁড়িয়ে আছে না ম্যাডাম, উনি হচ্ছে আমার আপন বড় ভাই ম্যাডাম, আমার মার পেটের ভাই। জানেন ম্যাডাম, আমার বাবা আমার বাবা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমার এই বড় ভাইকে পড়াশোনা করিয়েছে ম্যাডাম। ম্যাডাম, আমার এই বড় ভাই চাকরির জন্য অনেক টাকা দরকার, অনেক টাকা। কিন্তু আমার বড় ভাইয়ের কাছেও 1 টাকা ছিল না, আমার বাবার কাছেও 1 টাকা ছিল না ম্যাডাম। জানেন ম্যাডাম, আমার বাবার কাছে 2 কাঠা সম্পত্তি ছিল, এটা আমার দাদার শেষ সম্বল ছিল ম্যাডাম। কিন্তু আমার এই বড় ভাইয়ের কথা ভেবে আমার বাবা এই শেষ সম্বলের কথাও ভাবেনি, শুধুমাত্র আমার এই বড় ভাইয়ের জন্য। কারণ ম্যাডাম জানেন, আমার এই বড় ভাইকে নিয়ে আমার বাবা অনেক স্বপ্ন দেখত যে আমার এই বড় ভাই একদিন আমাদের সংসারের হাল ধরবে, আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমার বড় ভাইকে নিয়ে আমার বাবা অনেক স্বপ্ন দেখতো ম্যাডাম, জানেন। তারপরে এই জমি বিক্রি করে আমার বড় ভাইকে সব টাকা দিয়ে দেয়। সেই টাকা নিয়ে আমার বড় ভাই চাকরির জন্য ঢাকা শহর আসে। 2 সপ্তাহ ধরে আমার ভাইয়ের সাথে যোগাযোগ ছিল ম্যাডাম। তারপর আমার ভাই আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি। যোগাযোগ না করা আমার বাবা অনেক চিন্তায় পড়ে যায়, আমার বাইকে নিয়ে আমার বাবা অনেক চিন্তায় পড়ে যায় ম্যাডাম, জানেন। কারণ আমার বাইকে তো আমার বাবা অনেক ভালোবাসতো ম্যাডাম, অনেক ভালোবাসে। এই জন্য আমার এই বড় বাইককে নিয়ে আমার বাবা অনেক চিন্তায় পড়ে যায়, অনেক টেনশন পড়ে যায় ম্যাডাম। খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়, খাওয়া দাওয়া করে না ঠিক মতন। আমরা সবাই অনেক চিন্তায় পড়ে যাই যে আমার বাইক কই, আমার বাইক কোথায় গেল। আমাদের গ্রামে সবাই বলে আমার ভাই নাকি মারা গিয়েছে ম্যাডাম, কিন্তু আমার বাবা তো আমার বাইককে অনেক ভালোবাসে। আমার বাবা সে কথা বিশ্বাস করতে পারেনি যে আমার ভাই মারা গেছে ম্যাডাম। শুধু এই কথা শুনে আমার বাবা ম্যাডাম, আমার বাবা লাস্ট পর্যন্ত ম্যাডাম স্ট্রোক করে। এত চিন্তা করতে করতে স্ট্রোক করার পর ম্যাডাম আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পর ম্যাডাম আমাদের সংসারে অনেক অভাব চলে আসে, অনেক অভাব অনটন চলে আসে ম্যাডাম। আমরা 3 বেলা 3 মুঠো ভালোভাবে খাইতেও পারতাম না ম্যাডাম। আমার বাবা মারা যাওয়ার পর ম্যাডাম আমার মা আমার বাবার টেনশন করতে করতে
আর এদিকে আমার বড় ভাইয়ের চিন্তা করতে করতে আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমার মা অসুস্থ হওয়ার পর ম্যাডাম আমাদের সংসারে আরও অভাব চলে আসে, আমাদের পরিবারে আরও দুঃখ কষ্ট নেমে আসে ম্যাডাম। আর এইগুলো দেখে আমি আমার পড়াশোনা বাদ দিয়ে দিই। আমার পড়াশোনা বাদ দিয়ে আমি ঢাকা শহর চলে আসি ম্যাডাম। ঢাকা শহর আইসা একটা ছোটো দোকানে চাকরি নিই, গ্যাস সিলিন্ডারের দোকানে। এই গ্যাস সিলিন্ডার দোকানে আমি দিনে চাকরি করি আর রাইতে রিক্সা চালাই ম্যাডাম। কারণ আমার অনেক টাকা দরকার, আমার প্রতি মাসে 13-14 হাজার টাকা দরকার ম্যাডাম। এই টাকা আমি ইনকাম করে আমার মায়ের সমতুল্য বাবির কাছে আমি টাকাগুলো পাঠাই ম্যাডাম। আর এই যে বললাম না আমার ভাবি আমার মায়ের সমতুল্য, ওই ভাবি আর কেউ না, ওই ভাবি হচ্ছে আমার এই বড় ভাইয়ের স্ত্রী ম্যাডাম। জানেন ম্যাডাম, আমার ভাবির 2টা বাচ্চা আছে, সেই বাচ্চারও পড়াশোনার খরচ আমার চালান লাগে ম্যাডাম। কি ব্যাপার, মুখটা এমন চুন হয়ে গেল কেন? নিজের আপন ছোট ভাইয়ের মুখ থেকে নিজের কুকীর্তি শোনার পরে জিভটা কি ভিতরে চলে গেছে? হ্যাঁ, এখনো কি নতুন কোনো গল্প বানাবে, নাকি সত্যটা প্রকাশ করার মতো সাহসটুকু অন্তত দেখাবে? আমি কখনো ভাবতেও পারিনি যে আমি তোমার মতো মানুষের সাথে আছি, যে কিনা এত বড় একটা সত্য গিলে খেয়ে বসে আছে। আরে তোমার তো এখন নিজের আপন ছোট ভাইয়ের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতাটুকুও নাই। কিভাবে নিজের আপন ছোট ভাইয়ের সামনে দাঁড়াবে? তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, গ্রামের মেয়েটা সহজ সরল আর আমি শহরের মেয়ে অবুঝ। গ্রামের একটা সহজ সরল মেয়ের জীবন ধ্বংস করে এসে তুমি শহরে আমার সাথে সুখের সংসার সাজাতে চাইছো? হ্যাঁ, কি ভেবেছো আমি কখনো জানতে পারবো না? তোমার এই মুখোশটা না আমি ছিঁড়ে টেনে ফেলবো। এই বিয়েটা তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, শুধুমাত্র একটা খেলনা? একটা মানুষকে এতটা কষ্ট দিয়ে, এতটা যন্ত্রণা দিয়ে, তার বুকে হাহাকার দিয়ে তুমি আর একটা মেয়ের সাথে সুখের সংসার করার চিন্তা ভাবনা করো, সুখের সংসার করার কল্পনা করো, সেইটা না আমি কোনোদিনও পূরণ হতে দিব না। তুমি কি ভাবছো যে তুমি দিনের পর দিন, রাতের পর রাত আমাকে এইভাবে ঠকাইয়া গেছো, আমাকে এইভাবে মিথ্যে বলে গেছো? এই সত্যিটা আমি কখনো জানতে পারবো না? তোমার সত্যটা কোনোদিন আমার চোখের সামনে ধরা পড়বে না? কখনো আমার চোখের সামনে আসবে না? আজকে আসছে, আজকে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমার শুধু গ্রামে বউ নেই, তোমার 2টা সন্তানও আছে। তুমি কিভাবে পারলা তুমি তোমার বউ বাচ্চা রাইখা আমার সাথে সংসার করতে? তুমি তোমার বউ বাচ্চাদের ঠকাইছোই, তুমি সাথে সাথে আমাকেও ঠকাইছো। আরে তারা গ্রামের মানুষ, সহজ সরল, তারে তুমি ঠকায় পার পাইতে পারছো, কিন্তু আমারে ঠকায় তুমি পার পাইবা না। আমি না এর একটা বিহিত অবশ্যই করব। তোমার এই মুখের পেছনে যে আসল মুখোশটা আছে না, সেই মুখোশটা আমি সবার সামনে নিয়ে আসব, সবার সামনে তুলে ধরবো। তারপর না তোমার এই মুখটার মধ্যে মানুষ থুতু ফেলবে। আরে কত বড় নির্লজ্জ তুমি, কত বড় বেহায়া তুমি! তুমি তোমার গ্রামে বউ বাচ্চা রেখে এসে আমাকে বলছো জান, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই, তুমি আমার সবকিছু। আমি তোমারে ছাড়া অন্য কারোর দিকে তাকাইতেই পারি না, তোমারে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। কিন্তু এখন আমি কি শুনতেছি এগুলো, যে গ্রামে তোমার বউ আছে, এমনকি বাচ্চাও আছে। কেমনে পারলা? হ্যাঁ, কেমনে পারলা আমার এইভাবে ঠকাইতে, ওই মেয়েটার এইভাবে ঠকাইতে? আচ্ছা, ওই মেয়েটা কি দোষ করছিল? আমি কি দোষ করছিলাম যার কারণে তুমি আমাদের জীবন নিয়ে এইভাবে খেললা? বিয়ে কি তোমার কাছে শুধুমাত্র একটা পুতুল খেলা? হ্যাঁ, যে মন চাইলো যখন ইচ্ছা খেললাম, মন চাইলো যখন ইচ্ছা আমি ডাস্টবিনে ছুঁড়ে মারলাম? বিয়েটা না কোনো পুতুল খেলা না, বিয়ে হচ্ছে সারা জন্মের বন্ধন। বিয়ে হচ্ছে একজন আরেকজনের সাথে থাকার জন্য সারা জীবনের মতো প্রতিশ্রুতি দেওয়া, যে আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। আর তুমি আমাদের 2টা মানুষের জীবন ধ্বংস করে দিছো। তুমি না পারছো ওই গ্রামের বউটার হইতে, না পারছো আমার হইতে, তুমি কারো হইতে পারো নাই। তুমি আসলে কোনো মানুষের যোগ্যই না। আর ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি এই সময়ে আমার বাড়িতে না আসতা আর যদি সত্যিটা আমাকে না বলতা, তাহলে আমি অনেক বড় আগুনের মধ্যে ঝাঁপ দিতাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি।
আমি তোর এই মুখটা না আর কখনো দেখতে চাই না। আর আমি তোর বিচারটা না ওই উপর আল্লাহর কাছে দিয়ে রাখছি, যা করার সেই করবে। যা দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি আমার মাফ করে দিও। আমি না শহরে আসার পরে তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে গেছিল। আমার যে একটা পরিবার আছে, আমার একটা ফ্যামিলি আছে, এটা ভুলে গেছিলাম। আর এমনিতে আমি তো গরিব ছিলাম, তুমি ছিল অনেক ধনী। আমি যদি আমার সব তোমাকে বলতাম, তুমি কিন্তু আমাকে বিয়ে করতে না। আমি সেই জন্য আর তোমাকে সব মিথ্যা বলছি। কিন্তু আজকে যখন আমার ছোট ভাইয়ের মুখ থেকে আমি জানতে পারলাম আমার বাবার এই পৃথিবীতে নাই, আমার মাটা অসুস্থ আছে, আমার সন্তান দুইটা সব জায়গায় ভেসে বেড়াচ্ছে, বিশ্বাস করো আজকে আমি বুঝতে পারতেছি আমি কত বড় অন্যায় করছি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ না আমার নাই, তবুও বলছি তুমি আমার মাফ করে দিও। তুই তো মিথ্যা এখনো বলছিস। তুই কি বললি যে আমাকে তোর ভালো লেগে গেছে, তুই আমাকে ভালোবেসে ফেলছিস। এটা তো সম্পূর্ণ ভুল ছিল, তাই না? ভালোবাসা কোনো খেলনা না, আর ভালোবাসা না কখনো মিথ্যে দিয়ে হয় না। যে একটা মানুষকে মিথ্যে বলে যে ভালোবাসা শুরু করে, যে সম্পর্ক শুরু করে না, সেই সম্পর্ক কোনো দিনও টিকে থাকে না। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, আর তুই সেটাকে মিথ্যা দিয়ে অপবিত্র করে ফেলছিস। এই জন্যই আজকে আমার জীবনে এরকম দুর্গতি নেমে আসছে। ভালোবাসা কি জানিস? ভালোবাসা হচ্ছে একটা ফুলের বাগানের মতো, যেখানে পানি দিয়ে, সার দিয়ে, অনেক যত্ন করে আগলে বড় করতে হয়। আর তুই সেই জায়গাটা নোংরা করে ফেলছিস। তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আর বললি না তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে ভালোবাসিস না। তোর ছিল লোভ, কারণ তুই দেখছিস আমি বড় লোকের মেয়ে, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। তুই আমাকে বিয়ে করলে সুখে থাকতে পারবি, শান্তিতে থাকতে পারবি, এই জন্য না তুই আমাকে ভালোবাসার অভিনয় করছিস। বের হয়ে যা ভাই, তুমি ওকে নিয়ে চলে যাও। আমি ওর মুখটা আর কোনোদিন দেখতে চাই না। আগে আমি মায়ের কাছে যাবো, আমার বাবার কবর জিয়ারত করবো। নেহাত তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও।